হাই এভরিওয়ান, তাহলে আগের ক্লাসে গ্রুপ 1-এর যে পোর্শনটা বাকি ছিল তার সাথে গ্রুপ 2-এর একটু পোর্শন এই ক্লাসে কভার করব। তো ক্ষার ধাতুগুলোর যে সাধারণ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে এই পোর্শনটা একটু বাকি আছে, আর সেই দিকের পোর্শনটা যতটা আছে ততটা এই ক্লাসে করে নেব, ঠিক আছে? তো ফার্স্টেই ক্ষার ধাতুর যে বিভিন্ন রকম অক্সাইড আমরা পড়েছিলাম, সেই অক্সাইডগুলোর হাইড্রক্সাইডগুলোর প্রকৃতি কীরকম হয়। তাহলে অক্সাইড হোক বা হাইড্রক্সাইড হোক, সেই ক্ষেত্রে তাদের প্রিপারেশন কীরকমভাবে করতে হয়। তো অক্সাইডের প্রিপারেশন তোমরা আগেই দেখেছো, আগের ক্লাসেই বলেছিলাম। তো এবারে অক্সাইডের সাথে যখন তুমি জলের বিক্রিয়া করাবে, সেই ক্ষেত্রে হাইড্রক্সাইড উৎপন্ন হয়। বোঝা গেল? ক্ষার ধাতুর যে বিভিন্ন অক্সাইড ছিল তাদের সাথে তুমি যদি জলের বিক্রিয়া করাও তাহলে সেই ক্ষেত্রে হাইড্রক্সাইড উৎপন্ন হবে। তাহলে যে ধাতু থাকবে সেই ধাতুর হাইড্রক্সাইড উৎপন্ন হবে। যেমন ধরো তুমি Li2O নিলে, তো এখানে সাপোজ জল দিলে, তাহলে Li ধাতু আছে, তাই লিথিয়ামের হাইড্রক্সাইড উৎপন্ন হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে ধরো সোডিয়াম নিলে Na2O, তো Na2ওর সাথে যদি জল নাও তাহলে এখানেও সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে। এরপরে যদি Na2O2 নাও, এর সাথে জল দাও, সোডিয়াম তো দুটো অক্সাইড করছিল Na2O Na2O2, তো Na2O2-র সাথে যদি জল দাও তো সেই ক্ষেত্রে তোমার হাইড্রক্সাইড তো উৎপন্ন হবেই, তার সাথে পারক্সাইড উৎপন্ন হবে, হাইড্রোজেন পারক্সাইড H2O2। তাহলে ব্যাপারটা কীরকমভাবে হয়, এখানে সোডিয়াম, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে সোডিয়াম, তাহলে O মাইনাস O মাইনাস Na প্লাস Na প্লাস। তো এখানে জলের মধ্যে কী আছে, H প্লাস আর OH মাইনাস। তাহলে এই যে Na প্লাসগুলো আছে, Na প্লাসগুলো OH মাইনাসের সাথে NaOH তৈরি করে, আর Na প্লাসের জায়গায় H প্লাসগুলো গিয়ে পর ওই H2O2 তৈরি করে, মানে HOOH, জাস্ট সোডিয়ামের জায়গায় হাইড্রোজেন হলো। এরপরে বেসিসিটি। তাহলে বেসিসিটি মানে হচ্ছে লুইসের কনসেপ্ট অনুযায়ী যে যত সহজে OH মাইনাস ডোনেট করতে পারবে সে তত বেশি বেসিক। তাহলে এই 4টার ক্ষেত্রে বা 5টার ক্ষেত্রে যদি দেখো, তাহলে OHটা তো কমন আছে, চেঞ্জ হচ্ছে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে কাজ সাইজ সবচেয়ে বড় সিজিয়াম। তো ধরো এটা হচ্ছে তোমার সিজিয়াম, এখানে তুমি দিলে OH, এটা ধরো লিথিয়াম, এখানে দিলে তুমি OH হলো। তো এদের সেন্টারগুলোর মধ্যে ডিস্টেন্স দেখো। তাহলে এই যে সিজিয়ামের ক্ষেত্রে আর লিথিয়ামের ক্ষেত্রে, সিজিয়ামের ক্ষেত্রে বন্ড লেন্থটা অনেক বেশি। তো বন্ড লেন্থ যদি বেশি হয়, বন্ডের শক্তিটা কম হবে, তো শক্তি কম হলে ওখান থেকে OH মাইনাসটা ইজিলি বেরিয়ে যাবে। তার জন্য এই সিজিয়াম হাইড্রক্সাইডটা সবচেয়ে বেশি বেসিক হয় হলো। এরপরে থার্মাল স্টেবিলিটি। তাহলে এই ক্ষেত্রে থার্মাল স্টেবিলিটিগুলো তুমি দেখবে কি হবে, সেই ফাজান রুলের ওখানে বিভিন্ন লবণের থার্মাল স্টেবিলিটির জায়গায় দেখবে লেখা আছে। তো তোমার যদি অ্যানায়নটা পলিঅ্যাটমিক হয়, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হয় কি, পলিঅ্যাটমিক হলে আয়নিক ক্যারেক্টার দেখতে হয়, তাই তো? তাহলে এখানে OH মাইনাসটা তো ফিক্স, অ্যানায়নটা ফিক্স, তাহলে শুধু ক্যাটায়নটা চেঞ্জ হচ্ছে। তাহলে লিথিয়াম প্লাসের সাইজটা সবচেয়ে ছোট, তাহলে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, কি বলেছিলাম, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে। পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে আয়নিক ক্যারেক্টার তত কম হবে। তাহলে আয়নিক ক্যারেক্টার কম মানে থার্মাল স্টেবিলিটি কম, তার জন্য LiOH এর থার্মাল স্টেবিলিটি সবচেয়ে কম। বোঝা গেল? এরপরে তাহলে এই LiOH এর থার্মাল স্টেবিলিটি সবচেয়ে কম হওয়ার জন্য কি হয়, এই দুটো LiOH থেকে ইজিলি Li2O আর জল উৎপন্ন হতে পারে। থার্মাল স্টেবিলিটি কম হওয়ার জন্য ইজিলি ভেঙে যায়, তারপরে লিথিয়ামের যে অক্সাইডটা হয় Li2O, তার সাথে জল, ব্যাস। এরপরে এই যে ক্ষার ধাতুগুলোর বিভিন্ন হাইড্রক্সাইড পেলে, ওকে, ক্ষার ধাতুগুলোর বিভিন্ন হাইড্রক্সাইডের সাথে তুমি যদি HX মানে হ্যালোজেন অ্যাসিড আর কি, ধরো HCl বা HBr বা HI বা HF, এগুলোর সাথে যদি বিক্রিয়া করাও, বা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাও, বা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করাও, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে যদি তুমি হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, কীভাবে বিক্রিয়াটা হবে, ধরো M প্লাস OH মাইনাস আছে, এখানে আছে তোমার H প্লাস, আর ধরো আছে Cl মাইনাস। তাহলে এই যে OH মাইনাস H প্লাস এরা মিলে তৈরি করবে জল, আর এখানে M প্লাস Cl মাইনাসে তৈরি করবে MCl, ব্যাস এভাবে করলেই হবে। আচ্ছা, যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাও তাহলে মেটাল কার্বনেট উৎপন্ন হবে। তাহলে সোডিয়াম থাকলে সোডিয়াম কার্বনেট, লিথিয়াম থাকলে লিথিয়াম কার্বনেট, এরকম আর কি
হয়েছে। ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করাও তো যেখানে NH4 থাকবে সেখানে তোমার NH3 গ্যাসটা উৎপন্ন হবেই। তার সাথে তাহলে ধরো M+OH- আছে, এখানে আছে তোমার NH4+ আর Cl-। তো NH4+ থেকে তোমার NH3 তৈরি হবেই, বাকি কি থাকলো H+। তো ওই H+টা এই যে OH আছে তার সাথে জল তৈরি করবে, হলো। আর M+Cl- MX তৈরি করবে বা MCl তৈরি করবে, তো এই ক্ষেত্রে MCl হবে। বোঝা গেল? ব্যাস, তাহলে আয়নে ভাঙলেই ম্যাক্সিমাম রিয়াকশান কিন্তু আমাদের হয়ে যায়, অত কিছু মুখস্থ করার কিছু দরকার নেই। আচ্ছা, এরপরে মেটালের যে হ্যালাইড, ধরো NaCl, NaBr, NaI, NaF ওগুলো কীভাবে তৈরি করবে। তো ফার্স্টে তুমি একদম ডাইরেক্ট মেটালের সাথে তুমি হ্যালোজেনের বিক্রিয়া করাতে পারো। যেমন ধরো সোডিয়ামের সাথে তুমি Cl2 বিক্রিয়া করাও, NaCl তৈরি হয়ে যাবে, তাহলে দুটো সোডিয়াম, এখান থেকে দুটো NaCl হয়েছে। ধরো হাইড্রোক্সাইডের সাথে তুমি HX বিক্রিয়া করো, হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া করো, MX তৈরি হয়ে যাবে। অক্সাইডের সাথে তুমি HX বিক্রিয়া করো, MX তৈরি হয়ে যাবে, সেম রিয়াকশান, ঠিক আছে। ধরো M2O আছে, তাহলে এখান থেকে কী উৎপন্ন হবে, 2M+ আর O2-, এখানে HX দিচ্ছ মানে H+X-। তো এই যে M+ আছে এখানে X- আছে, এখান থেকে তৈরি হবে তোমার MX, আর H+O2-, এখান থেকে তৈরি হবে জল, তাই না। কারণ দুটো M+ দুটো X- নেবে, তাহলে দুটো X- করে দিলে দুটো H+ করতে হবে, তো দুটো H+ একটা O2- মানে জল হবে। একইভাবে যখন তুমি মেটাল কার্বনেটের সাথে HX বিক্রিয়া করাবে তোমার MX তৈরি হবে, ঠিক আছে। তো যেখানে CO3 থাকে সেখানে তোমার CO2 গ্যাস উৎপন্ন হয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ওকে। এরপরে আয়নিক ক্যারেক্টার, তাহলে ধরো NaF, NaCl, NaBr, NaI এরকম আছে, তো এখানে শুধুমাত্র অ্যানায়নের উপর ডিপেন্ড করবে যে আয়নিক ক্যারেক্টার কার বেশি কার কম। একদম ফাজান থেকে ডাইরেক্ট তুমি বলে দিতে পারবে, ফাজান যেরকম ছিল অ্যাজ ইট ইজ, তার জন্যই বললাম যে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং একদম ডাইরেক্টলি লিঙ্কড আছে এই চ্যাপ্টারগুলোর সাথে। আচ্ছা, এরপরে থার্মাল স্টেবিলিটি আর মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট। তো এই ক্ষেত্রে সোডিয়ামের দেখো NaF, NaCl, NaBr, NaI শুধুমাত্র হ্যালোজেনগুলোকে চেঞ্জ করা আছে, সোডিয়ামটা কমন। এখানে আছে তোমার NaCl, KCl, RbCl, CHCl, তাহলে Clটা কমন, মেটালগুলোকে চেঞ্জ করা আছে, ঠিক আছে। তো এখানে দেখো যে অ্যানায়নগুলো আছে এগুলো সব মনো অ্যাটমিক বা এক পরমাণু বিশিষ্ট। তো এক পরমাণু বিশিষ্ট যদি অ্যানায়ন হয়, তুমি সল্টের থার্মাল স্টেবিলিটি কীভাবে ডিটারমাইন করবে, থার্মাল স্টেবিলিটি যত বেশি, মেল্টিং পয়েন্ট তত বেশি, বয়লিং পয়েন্ট তত বেশি, কীভাবে ডিটারমাইন করবে, ল্যাটিস এনার্জি দিয়ে, ওই ফাজান রুলের ওখানে কিন্তু করা আছে। ব্যাস, তাহলে ওখান থেকে এক্সপ্লেনেশনটা ইজিলি করে দিতে পারবে।